উত্তপ্ত সীমান্ত, বাণিজ্যিক নিষেধাজ্ঞা, কাঁটাতারের ওপারে অচেনা মানুষ, ক্ষণে ক্ষণে পুশিনের চেষ্টা এবং পুশিন। ভারত বলছে ফেরত পাঠানো, কিন্তু আইন তা সমর্থন করে না। সীমান্তে সৈন্য সমাবেশ, সামরিক মহড়া, দিল্লি সেনাবাহিনীকে দিয়ে রেখেছে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দুয়ে দুয়ে চার মিলিয়ে খুব স্বাভাবিক প্রশ্ন, এটা কি সংঘাতের উস্কানি নাকি চাপ তৈরির খেলা? অন্যদিকে মিয়ানমার সীমান্তেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে দ্রুত। রাখাইন রাজ্যের 90% এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। ওরা শুধু গুলিই ছুঁড়ছে না, সীমান্ত অতিক্রম করে দুমদাম ঢুকে পড়ছে বাংলাদেশে, তুলে নিয়ে যাচ্ছে আমাদের জেলেদের। গত মাসে অন্তত 220 জন জেলেকে অপহরণ করা হয়েছে, অনেকের খোঁজ আজও মেলেনি। বাংলাদেশের প্রতিটি সীমান্ত এখন উত্তপ্ত। প্রতিবেশী দুই দেশের সঙ্গে সম্পর্ক সবচেয়ে সংকটে। প্রশ্ন হলো, এই সংকট তৈরি করলো কারা? লাভবান হচ্ছে কে? কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ? উত্তরণের পথই বা কি? উত্তর পেতে দেখুন পুরো ভিডিওটি। মতামত জানাতে ভুলবেন না। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া বা সাতক্ষীরা, ভারতের বিভিন্ন রাজ্য থেকে বাংলাভাষী মুসলমানদের এনে বাংলাদেশ ভূখণ্ডে ফেলে দিচ্ছে বিএসএফ। 7 থেকে 16 মে মাত্র 10 দিনেই 380 জন। তাদের অনেকেই রোহিঙ্গা, যারা মিয়ানমার থেকে প্রাণ ভয়ে ভারতে আশ্রয় নিয়েছিল। অনেকেরই ছিল আধার কার্ড, বিএসএফ তা কেড়ে নিয়ে তাদেরকে ফেলে দিচ্ছে আমাদের দিকে, কোনো রকম আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে। এ যেন এক মানবিক বিপর্যয়। আসুন জেনে নিই এই পুশিন কেন আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 1. জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদ অনুযায়ী কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করতে পারে না। 2. মানবাধিকার সনদ UDHR এর 9 ও 13-2 অনুচ্ছেদ অনুযায়ী কাউকে জোরজবরদস্তি নির্বাসনে পাঠানো বা তার অবাধ চলাচলের অধিকার হরণ করা অবৈধ। 3. অবৈধভাবে শরণার্থীদের ফেরত পাঠানো সংক্রান্ত নন রিফুলমেন্ট নীতিমালার লঙ্ঘন। এই পুশিন শুধু আন্তর্জাতিক আইনেরই নয়, ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সীমান্ত চুক্তিরও লঙ্ঘন। পুশিন নিয়ে ভারতের মানবাধিকার কর্মী কিরিটি রায় বলেন, বিএসএফ ভারতের বিভিন্ন স্থানে শয়ে শয়ে মানুষকে ভারতের বিভিন্ন সীমার বাইরে তাদেরকে ফেলে দিচ্ছে, কিন্তু এই ব্যাপারটিতে কোথাও আদালতের অনুমোদন নেই। ভারতের এই বাহিনীগুলো কি এখন সংবিধানেরও ঊর্ধ্বে উঠে আর কাজ করছে? আমাদের দেশে গণতান্ত্রিক দেশ বলে নিজেদেরকে বলা হয়, সেই সমস্ত ধারণাগুলিকেই পরিষ্কারভাবে চপেটাঘাত করা হচ্ছে। পুশিন করায় এই মানুষেরা বেশিরভাগই ভারতের মুসলিম নাগরিক, যাদেরকে বিতর্কিত সিএএ আর এনআরসি দিয়ে রাষ্ট্রহীন করা হয়েছে। এখন ভারত ঠেলে দিচ্ছে বাংলাদেশে। সীমান্ত উত্তেজনার 4টি দিক সুস্পষ্ট। 1. নিরাপত্তা উদ্বেগ। উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীরা ভারতের দীর্ঘদিনের উদ্বেগের কারণ। একসময় ভারতের আস্থার জায়গায় থাকলেও বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তনের পর ভারত এ বিষয়ে ভুগছে আস্থা সংকটে। 2. গ্রেটার বাংলাদেশ বিতর্ক। ভারতের বিভিন্ন মিডিয়া এবং গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছে, বাংলাদেশে গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র ছড়ানো হচ্ছে, যেখানে ভারতের কিছু অঞ্চল অন্তর্ভুক্ত। ভারতের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত চিন্তায় এটি খুবই স্পর্শকাতর। এর সঙ্গে 7 সিস্টার্স নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন বক্তব্য এটিকে আরও জোরালো করেছে বলে ভাবনা ভারতীয় মিডিয়ার। ভারত হয়তো বুঝে গেছে বর্তমান সরকার ভারত নয়, বাণিজ্যে নতুন মিত্রের দিকে ঝুঁকছে। তাই শুরু হয়েছে বন্দর ব্যবহার এবং ট্রান্সশিপমেন্টে বাধা, ট্রানজিট বন্ধের হুমকি ইত্যাদি। 4. মোদী সরকারের ইমেজ রক্ষা। কাশ্মীরে ব্যর্থতা, চীনের চাপ, সব মিলিয়ে মোদীর নেতৃত্ব সংকটে।
এ অবস্থায় প্রতিবেশী বাংলাদেশে উত্তেজনা তৈরি করে জাতীয়তাবাদী রাজনীতিকে চাঙ্গা করাই মোদির টার্গেট। জাতিসংঘ চেয়েছিল রাখাইনে একটি মানবিক করিডোর, ঢাকা তাতে সাড়া দিয়েছিল, কিন্তু তাতে ক্ষিপ্ত হয়েছে মিয়ানমার, জানিয়েছে অসন্তোষ। মিয়ানমার জান্তা আরাকানে বিমান হামলাও শুরু করেছে ইতিমধ্যে। ভারত মিয়ানমার দুই দিক থেকেই চাপ, আর বাংলাদেশ এখনও নিষ্ক্রিয়। কি করবে বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন, প্রথমত সীমান্তে প্রতিটি ঘটনায় শুধু কূটনৈতিক ভাষা নয়, আন্তর্জাতিক আইনের আলোকে সরাসরি প্রতিক্রিয়া জরুরি। ভারতীয় পুশিন, আরাকানে আগ্রাসন, বাণিজ্যিক অবরোধ, এই বিষয়গুলো জাতিসংঘ, ওআইসি, বিমস্টেকের মতো আঞ্চলিক ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরা প্রয়োজন। দ্বিতীয়ত, প্রযুক্তি ও সমন্বিত গোয়েন্দা নজরদারির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করতে হবে। সীমান্তের মানুষকে এই প্রক্রিয়ায় যুক্ত করাও জরুরি। শেষ কথা, বাংলাদেশের নিরাপত্তা রক্ষায় উস্কানি নয়, বরং কৌশলী কূটনীতি হতে পারে সমাধানের পথ।